আচ্ছা, এখন দেখবো আমরা ফৌজদারি কার্যবিধি 88 ক্রোক অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি। এই যে প্রক্লেমেশনটা হয়েছে, যদি সে পলাতক রয়েছে, আত্মগোপন রয়েছে, এখন তাকে হুলিয়ার মাধ্যমে তাকে আনা যাচ্ছে না, হাজির হচ্ছে না, 30 দিন সময় দিচ্ছে, আসতেছে না। এখন তার যে সম্পত্তি রয়েছে, তার স্থানীয় স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, এগুলো ক্রুক করবে আদালত। তাহলে আমরা এখন জানতে পারি যে ক্রুকটা কি। প্রশ্ন আসতে পারে না আমাদের, আমাদের জানতে পারি না আমরা ক্রুকটা কি নাকি? ক্রুকটা তো জানা দরকার জি আছে যে স্যার। ক্রোকি বা ক্রুক বা ক্রুকি পরোয়ানা। এটা তো ক্রুকি পরোয়ানা। আমরা পরোয়ানা 10 প্রকার বা 12 প্রকার এরকম পরোয়ানা আছে, পরোয়ানা ক্রুকি পরোয়ানা। আচ্ছা, তাহলে ক্রুকিটা কি, ক্রুকি পরোয়ানাটা কি? এটা যদি আমরা এটি স্টাডি করি, এখানে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে 88 ধারায় যেটা বলছে ফৌজদারি কার্যবিধির, যে কোনো পলাতক আসামি আদালতে হাজির না হলে, আবার আসছে, কোনো পলাতক আসামি আদালতে হাজির না হলে অথবা আত্মসমর্পণ না করিলে হুলিয়া বা এই যে হুলিয়া, হুলিয়া বা ঘোষণা প্রদান করে আদালত, অর্থাৎ যেখান থেকে প্রথম হচ্ছে সমন দিল, তারপর হচ্ছে আপনার ওয়ারেন্ট দিল, এরপর হুলিয়া দিল, যদিও আদালত হইতে হুলিয়া প্রদান করে ঘোষণা করে আদালত যে কোনো সময় উক্ত আসামের স্থাবর অস্থাবর, বলছে স্থাবর অস্থাবর আর যে কোনো সম্পত্তি ক্রোক করার, এটা ক্রোন হয়েছে, এটা ক্রোক হবে, এটা ঠিক করিলাম। ক্রোক করার জন্য যে লিখিত আদেশ প্রদান করেন তাকে ক্রোকি পরোয়ানা বলা হয়। ক্রোকি পরোয়ানা অনুযায়ী প্রকৃত সম্পত্তি ক্রোকি সম্পত্তি বলা হয়। এটা বুঝতে পারছেন যে ক্রোকি যে লিখিত আদেশ থেকে এটাও যে আদেশটা হবে এটাও কুকি পরোয়ানা বলবে, আর কুকি পরোয়ানা অনুযায়ী প্রকৃত সম্পত্তি কুকি সম্পত্তি বলা হবে। এক কথাই কুকি পরোয়ানা যেটা অনুযায়ী ক্রোক করবে সম্পত্তি, সেটা কুকি পরোয়ানার সম্পত্তি বলা হবে। আচ্ছা, রাজু বলছিল যে অনেক সময় ভাষা আমাদের স্বাদ হয়ে যায়, 2-4টা ভাষা একা টাইপ করে তো এগুলা ঠিক করে দিব, সমস্যা নেই। তাহলে আমরা আরেকবার বলি, কোন পলাতক আসামি আদালত হাজির না হলে, আত্মসমর্পণ না করলে, হুলিয়া বা ঘোষণা প্রদান আদালত যে সমস্ত আসামির স্থাবর অস্থাবর যে সমস্ত সম্পত্তি কুক করার জন্য লিখিত আদেশ প্রদান করে তাকে কুকি পরোয়ানা বলা হয়। আর কুকি পরোয়ানা অনুযায়ী ক্রুক করে সেই সম্পত্তিকে বলা হয় কুকি সম্পত্তি, কুকি সম্পত্তি বলা হয়। এটা ফৌজদারি কার্যবিধির 88 ধারা। এটা সম্ভবত পিআরবি 474, মেবি 474 না? সঠিক স্যার, সঠিক সঠিক। আমরা একটু একটু হেল্প করেন, আমার তো মনে থাকে না, খালি ভুলে যাই। 474। কি বলেন এগুলো? এগুলো তো আপনার মুখস্থ স্যার, কি বলেন? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাবো পরে, এখন নিচের দিকে আমরা না গিয়ে এখন একটু দেখি, একটু দেখে এখানে যদি উদাহরণটা একটু দেখেছে তারপর আমরা উপরে যে ভালো লাগবে। ধরা যাক রহিমের বিরুদ্ধে গ্রেপ্তার পর্যন্ত, কিন্তু সে পলাতক, বাট সে পলাতক। আদালত 27 অনুযায়ী প্রক্লেমেশন জারি করছে, ভালো, রহিম হাজির হয় নাই। প্রথম হচ্ছে প্রক্লেমেশন যেটা হুলিয়া জারি করছিল, সে হাজির হয় নাই, ওকে। আদালত তার মোবাইল, জমি, দোকান ইত্যাদি সংযুক্ত করছে। এখন আমরা কিন্তু যখন ওই যে চার্জশিট দেই, তখন অবশ্যই তার নিয়ম হচ্ছে পিএনডি ইস্যু করা, বলে না যে কি বলে এগুলার, তার তার স্থাবর অস্থাবর সম্পত্তি, তার ঠিকানাগুলো ঠিক মতো দেওয়া, তাহলে যাতে আদালত কি বিচার সব পুলিশের কাজ, তদন্ত সবকিছু হলো আদালতকে সহায়তা করা। তাই কথা হচ্ছে যে এগুলা এই যা যা তার ঠিকানা টুকানা আছে সবকিছু এগুলা প্রতিবেদন সঠিকভাবে দেওয়া। তবে জমি রাজস্ব দেওয়া হলে কালেক্টরের মধ্যে পজিশন নেওয়া হয়েছে। জমি যদি হাজির হয়, রহিম যদি হাজির হয়, আদালত সম্পত্তি রিলিজ করে দিবে। কেউ যদি দাবি করলে আদালত 6 মাস মধ্যে যাচাই করবে। এইগুলা কথা বলা রয়েছে, আমরা একটু উপর দিকে দেখবো এগুলো যে বৈধ। আমরা উপর দিকে যাই, যে অনেকগুলো কথা রয়েছে এখানে। আচ্ছা, এখানে মধ্যে ক খ গ অনেক প্রশ্ন আছে সম্ভব, মেবি। এটা আমি একটু আলোচনা করছি, এই পর্যন্ত আপাতত দেখেন, তারপর আমরা এটা আলোচনা করি যতটুকু দরকার আর কি। আচ্ছা, তাহলে আমরা উপরের দিকে যাই, আমরা যদি একটু দেখি নিয়ে একটু দেখেন, এখানে বলছে স্থাবর অস্থাবর এই যে আপনি ক্রুক করবেন সম্পত্তিটা, ক্রুক অ্যাটাচমেন্ট অফ প্রপার্টির ক্ষেত্রে, যখন আদালত যখন 27 অনুযায়ী প্রক্লেমেশন জারি করছে, যেটা বললাম, সে ব্যক্তি গায়েব মানে হচ্ছে পলাতক রয়েছে, গায়েব মানে এখানে পলাতক লিখবেন, এখানে গায়েব দরকার নেই কথাটা, পলাতক, পলাতক থাকে, আদালত স্থাবর সম্পত্তি অ্যাটাচ করে নিয়ে যেতে দিবে, মানে এটা অ্যাটাচ করা যায়। তাহলে এখানে কি, তার দুইটা বিষয়, একটা এই এলাকাটা কেমন হবে, এরিয়াটা কেমন হবে, যদি এটা ক্রপ করতে চাই এরিয়ার সংযুক্ত এলাকাটা কেমন হবে, যদি তো অ্যাটাচ করার জন্য নির্দেশ দিবেন। তো একটা হলো স্থানীয় এলাকা, লোকাল এরিয়া, সরাসরি সংযুক্ত, আরটা হচ্ছে এলাকার বাইরে সম্পত্তি সংযুক্তি করার আগে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেন্টেবল ম্যাজিস্ট্রেট এবং ইন্ডোর্সমেন্ট করার প্রয়োজন, যে এটা এলাকার বাইরে। একটা হচ্ছে স্থানীয় এলাকা আর একটা এলাকার বাইরে, এই দুইটার ক্ষেত্রে সংযুক্তি দিবেন, কিরকম দিবেন? একটা হচ্ছে মোবাইল প্রপার্টি, স্থাবর সম্পত্তি। যদি তার স্থাবর সম্পত্তি ক্ষেত্রে হয় তাহলে কি করবে, জব্দ করবে। মনোযোগ দেন, এটা জব্দ করবে আদালত, সিজার করবে। রিসিভার নিয়োগ করবে, নিযুক্ত করবে, রিসিভার নিয়োগ করবে একজনকে রিসিভার। তারপরে কি লিখিত নির্দেশের মাধ্যমে ব্যক্তিকে তার প্রতিনিধি সম্পত্তি না দেওয়ার আদেশ দিবে, যে এটা নিষেধ করবে, যে এটা কাউকে না দেওয়ার জন্য। এই যে কোনো দুই একটার ভিতরে একটা পদ্ধতি করবে, এখানে যেগুলো আছে। আচ্ছা, এটা হলো স্থাবরের ক্ষেত্রে। অস্থাবরের ক্ষেত্রে, যদি অস্থাবর রাজস্ব জমি কালেক্টরের মাধ্যমে করবে, এটা কালেক্টরের মাধ্যমে।
অন্যান্য সম্পত্তিকে পসেশন নিবে, দখল নিবে, রিসিভার নিযুক্ত করবে, সম্পত্তি ডেলিভার, লিখিত আদেশ। এখানে এখানে কিছুটা মিল আছে দুই তিনটা। আর যে কোনো দু একটা পদ্ধতি, এখানে যে কোনো দুই একটা পদ্ধতি নিতে পারে। স্থাবরের ক্ষেত্রে নিতে পারে, জব্দ করতে পারে, রিসিভার নিয়োগ করতে পারে। অস্থাবরের ক্ষেত্রেও পসেশন নিবে, রিসিভার নিয়োগ করবে। আবার এই যে কাউকে এটা ভাড়া বা যাতে ডেলিভার না করতে পারে, কাউকে না দিতে পারে, এটা আবার লিখিত আদেশ দিবে। দুইটা ক্ষেত্রে। এই প্রশ্নটা 84 হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য, কনস্টেবলদের জন্য নয়। এখানে জাস্ট এমসিকিউ আসবে আপনাদের কনস্টেবল থেকে এসআই। এই প্রশ্নটা এসআই থেকে সাব ইন্সপেক্টর জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ক্রয় করার নিয়ম পদ্ধতিগুলো আলোচনা করুন জাস্ট, বুঝতে পারছেন? আর ওই 87 87 যে প্রশ্নটা, ওইটাও আপনাদের কনস্টেবল থেকে এসআই, যে হুলিয়াজারি পদ্ধতি কি, এটা এরকম। এখানে দেখেন যে আদালত চাইলে এই যে সম্পত্তিটা, আদালত যদি চায়, মনে করে পাশে যেটা বলছে, আদালত যদি চায় নির্দেশনা এটা বিক্রি করে দিতে পারে, আয় কোর্ট নির্দেশনা রাখতে পারে, এটা আদালত যে মনে করে, এটা আদালতের নির্দেশ। আবার রিসিভারের যে দায়িত্বটা, যে রিসিভার যে বলা রয়েছে, যাকে ক্ষমতাটা দিবে, যে গ্রহণ করবে অধিগ্রহণ, বা যে যাকে দিবে দায়িত্ব দিবে রিসিভার, যেমন ডিএমপি কমিশন, যে ডেস্টিনির যে বিষয়গুলো, রিসিভার গ্রহণ করছে কাকে, আদালত অর্ডার দিছে, রিসিভার গ্রহণ করছে কমিশনারকে। কমিশনার আবার কি করছে, ওই এলাকার যে এলাকার সম্পত্তি আছে, ওই এলাকার ডিসি রিসিভার নিয়ে করছে। আবার ডিসি কি করছে, ওই এলাকার থানা এলাকার যে দায়িত্বে আছে, সহকারী কমিশনার দিচ্ছে সার্কেলে। সার্কেল কি করছে, সার্কেল নিজে কি করছে, রিসিভার যেহেতু কমিশনার নিয়ে করছে, বাই চেইন অফ কমান্ডে আছে, ওসিরও দিয়ে দায়িত্ব, যে আপনি এখানে এটা দায়িত্ব থাকবেন। কাগজপাতি সব সহকারী কমিশন মেনটেন করবে, কিন্তু দায়িত্ব দিল ওসিরও দিল, যে আপনি এটার যেটা একটা ঝামেলা, এটা রিসিভার, এটা আমি এটা দেখতেছি, বুঝতে পারছেন এরকম। তাহলে সিভিল প্রসিডিউর ক্ষেত্রে এটা রিসিভার মতোই হবে আর কি। আর যদি কেউ ক্লেম করে, যে সম্পত্তি যদি কেউ ক্লেম করে যে এই সম্পত্তিটা আমার, তাহলে কি করবে, দাবি করবে 6 মাসের মধ্যে। আদালত কি করবে, এটা যাচাই করবে, আইনগত প্রতিনিধিতে চালিয়ে নিতে পারে। এখন রফিক একটা সম্পত্তির মালিক, সে পলাতক হয়েছে, রফিক যদি মনে করে আমি হাজির হতে পারি না, আমার একটা প্রতিনিধি আছে, সে এটা দেখবে, তখন কি করবে, এই 6 মাসের মধ্যে যদি দাবি করে, তাহলে তার আইনগত প্রতিনিধি চাইতে পারে। এবং যদি সে এটা দাবি করে, তাহলে এটা তার যে প্রসিডিউরটা রয়েছে, সেটা তারা মেনটেন করবে। তা আদালতের সিদ্ধান্ত যদি 1 বছরের মধ্যে, সেটা কি করবে, মামলা কার্যক্রম পরিচালনা করবে আর কি, 1 বছর মধ্যে। তো এটা যদি প্রক্লেমড, মনোযোগ দেন, এই যে দাবিটা 6 মাসের মধ্যে দাবি করে, এটা ইম্পর্টেন্ট আপনাদের। আর যদি প্রক্লেম পার্সন, অর্থাৎ যে ঘোষণাকারী ব্যক্তি, প্রক্লেম পার্সন যদি হাজির হয়, তাহলে তাহলে কি করবে, হাজির হলে সে 6 মাসের মধ্যে হাজির হলে সে যাচাই বাছাই করতে মুক্তি দিতে পারবে, বুঝতে পারছেন? এটা আদালতের এখতিয়ার, হাজির হইতে হবে। আর যদি হাজির না হয়, একটা 6 মাসে হাজির হলে এগুলা কি করবে, তার সম্পত্তি সব রিলিজ করে দেবে। কিন্তু যদি হাজির না হয়, দুইটা বিষয়, পজিটিভ নেগেটিভ। হাজির না হলে কি করবে, সম্পত্তি ব্যবহারের জন্য রাখা হবে, সম্পত্তি সরকারের জন্য ব্যবহার করবে। এই সম্পত্তিটা যদি মনে হয়, আমরা অনেক সময় দেখি অনেক সম্পত্তি সরকারের খাতে চলে যায়, ওই সম্পত্তি সরকারের জন্য ব্যবহার দিতে হবে। আর এটা কি, যদি 6 মাসে হাজির না হয়, 6 মাসে করবে কি করবে, বিক্রি করে দিবে। টাইম দিয়েছে 6 মাস, 6 মাসের মধ্যে যদি হাজির না হয়, সেটা কি করবে, বিক্রি করবে। তবে তবে যদি কোনো দাবি না থাকে, তবে আরেকটা কথা রয়েছে, এখানে যদি পতনশীল হয়, ক্ষয়শীল হয়, ডিকে হয়, তখন তৎক্ষণাৎ বিক্রি করতে পারে, আদালতের এখতিয়ার। বুঝতে পারছেন? এই ছিল মোটামুটি আলোচনা। মোটামুটি দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে আমরা স্থাবর অস্থাবর সম্পত্তি হলে কি করবে, বা এই ইয়ার ক্ষেত্রে, কুকুর ক্ষেত্রে, আর এটা রিসিভার নিয়োগ করবে, আর এটা কোর্ট অনুযায়ী এটা বিক্রি করবে। আর একটা হচ্ছে যদি 6 মাস মধ্যে হাজির হয়, 6 মাস হাজির হলে সেটা যদি যাচাই বাছাই করবে, ফেরত দিয়ে দিবে। আর যদি 6 মাসে হাজির না হয়, সেটা যদি পতনশীল হয়, ক্ষয়শীল হয়, সেটা কি করবে, তৎক্ষণাৎ বিক্রি করে দিবে, এবং যদি দাবি না থাকে। আর যদি কেউ সত্য দাবি করে, যেটা আছে, যিনি সত্য দাবি করবে, সেটা সেটা প্রমাণ করবে। দাবি করতে পারে, যে কোনো একজন আসতে পারে, যেটা আমার, এটা আমি মালিক, ঠিক আছে, সত্য দাবি করলে সেটা সে প্রমাণ করবে। মোটামুটি সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম স্যার, 88 অনুযায়ী সংযুক্ত করা যায় কোন ক্ষেত্রে, অবশ্যই প্রক্লেম পার্সন যদি পলাতক থাকে, এটা পলাতক, গায়েব না। আপনার একটু পিডিএফ এটা দেখে নিন, এটা বলেছে পলাতক থাকে। আচ্ছা, মবেল প্রপার্টি, স্থাবর সম্পত্তি সংযুক্ত কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সিজার, রিসিভার, লিখিত আদেশ, যে কোনো একটা দুইটার মধ্যে পদ্ধতি, এটা সবগুলাই জি, যে কোনো একটা দুইটা পদ্ধতি। আচ্ছা, আর এটা কি দেখলাম যে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে রাজস্ব জমিনে কি সংযুক্ত করবে, সেশন জাজ, কালেক্টর অফ দ্য ডিস্ট্রিক্ট, কালেক্টর অফ দ্য ডিস্ট্রিক্ট এটা। আর প্রক্লেম অফ পার্সন যদি হাজির হয়, তাহলে কি করবে, আদালত সম্পত্তি মুক্তি দিয়ে দেবে, যদি হাজির হয়, এটা বলেই দিলাম। আর প্রক্লেম যদি হাজির না হয়, তাহলে কি করবে, সম্পত্তি বিক্রি করবে, কয় মাস পরে, 6 মাস পরে, যদি ক্লেম না থাকে, দাবি না থাকলে তো বিক্রি করে দিবে। যে ক্লিয়ার সবার? পোস্ট আসে মোটামুটি, ইয়েস। বুঝতে পারছেন তো? মোটামুটি একটু ধারণা হয়েছে তো?